প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি, নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের ধারাবাহিক ঐতিহাসিক গবেষণাধর্মী মনস্তাত্ত্বিক উপন্যাস শিলাবতী চরের বৃত্তান্ত। শিলাবতী চরের বৃত্তান্ত আজ ষষ্ঠ পর্ব। আসামের বরাক উপত্যকার তৎসময় কাছাড়ের শেষ রাজা গোবিন্দচন্দ্র নারায়ণের রাজত্বকাল ছিল 17 বৎসর। তার প্রথম দিকে 5 বছর তিনি শিলচরের খাসপুরে ছিলেন। সেই খাসপুরে থাকা অবস্থায় যে যে ঘটনা ঘটেছিল তা নিয়ে শিলাবতী চরের বৃত্তান্ত। গোবিন্দচন্দ্র নারায়ণের প্রধান রানী ইন্দুপ্রভা। গোবিন্দচন্দ্র নারায়ণের প্রধান রানী ইন্দুপ্রভা, তিনি ছিলেন বৈষ্ণব, আর গোবিন্দচন্দ্র নারায়ণ ছিলেন শাক্ত। দুই মেরুর দুজন। গোবিন্দচন্দ্র নারায়ণ তামসিক ভোগ বিলাসে মত্ত থাকতেন, আর তারই প্রধান রানী ইন্দুপ্রভা প্রজাগত প্রাণ রাজ্যের কল্যাণে সর্বক্ষণ চিন্তায় আচ্ছন্ন থাকতেন। এদিকে রাজ্যের জনসংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে, বড়বক্র তথা বরাকের বন্যায় ঘর বাড়ি ভাসিয়ে নিচ্ছে। কলেরা, ম্যালেরিয়া, ডেঙ্গু ইত্যাদি রোগে গ্রাস করে নিচ্ছে রাজ্যকে। সেই সময় ইন্দুপ্রভা কিভাবে দৃঢ় হাতে রাজ্য শাসন করেছিলেন, রাজ্য পরিচালনা করেছিলেন, তাই নেই শিলাবতী চরের বৃত্তান্ত। রাজা গোবিন্দচন্দ্র নারায়ণের সব বদগুণ থাকলেও তিনি উদার ও শিল্পরসিক ছিলেন। জাতপাতের ভেদভাব ভেঙে তিনি তার কন্যা সম শিউলির সঙ্গে তার পুরোহিত দিগম্বর ভট্টাচার্য ও তার স্ত্রীকে রক্ষা করেছিলেন। দিগম্বর ভট্টাচার্য একটু এগিয়ে এসেছিলেন, প্রগতিবাদী লোক ছিলেন। পূর্বোত্তম ভুবনে বাসস্থানীর মতোই তিনি প্রতিবাদী ছিলেন। তার কন্যা শিউলির সঙ্গে বিবাহ দিয়েছিলেন সুধাময়ের সঙ্গে। সুধাময় নিম্নবর্গের কাছে রাজপরিবারে এই জাতপাত ব্যবস্থা ছিল অত্যন্ত কঠোর। সেই জাতপাত ব্যবস্থা তিনি ভেঙেছিলেন। তাহলে আজকের পর্ব শুনুন, অত্যন্ত রোমাঞ্চকর, রহস্যময়, কৌতূহলে ভরা প্রতিটি পর্ব। তাহলে আজকের পর্ব, ষষ্ঠ পর্ব শুনুন। মহেন্দ্র ইন্দুপ্রভার দিকে তাকিয়ে বলে, আপনি কি আমার কথা শুনেছেন? হ্যাঁ, শুনেছি, আর শিউলি আমাকে সব কথা খুলে বলেছে। ছি! মহেন্দ্র বিমর্ষ হয়ে আমতা আমতা করে উঠে যাচ্ছে চেয়ার থেকে। মহেন্দ্র যেন হঠাৎ ধাক্কা খেল। সে যা ভাবেনি তাই ঘটল। শিউলি এত সাহস! আমার নামে রাজমাতার কানে কথা তুলেছে। সে কিন্তু ভালো করেনি। আমারও কোনো একদিন সুযোগ আসতে পারে, তখন তাকে দেখে নেব। এই কথা তখন বিড়বিড় করে বলল। ইন্দুপ্রভা খুব যে বিরক্ত হয়েছেন রাজমাতার কথা থেকে বুঝতে পারল মহেন্দ্র। তারপর কিছুক্ষণ চুপ থেকে মহেন্দ্র বলল, রানীমা যাচ্ছি। রানীমা যাচ্ছি শব্দ দিয়ে অনেক কিছু বোঝাতে চেষ্টা করলো মহেন্দ্র। মহেন্দ্রের চোখে তিনি শকুনের ছায়া দেখতে পেলেন। বুকটায় ইন্দুর হঠাৎ কেঁদে উঠল। ভাবতে লাগলেন শিউলির কি কোনো ক্ষতি হবে। শিউলির কি কোনো ক্ষতি হবে। মহারাজা গোবিন্দচন্দ্র পাঁচারি করতে করতে এদিকে ইন্দুপ্রভার কাছাকাছি আসছিলেন। মহারাজা গোবিন্দচন্দ্রের দিকে তাকিয়ে বলেন, ইন্দুপ্রভা, মহেন্দ্রের মতো একটা দুষ্ট প্রজাকে এত প্রশ্রয় দাও। আমি খবর নিয়ে জেনেছি লোকটা ভালো নয়। সামনে আপনাদের তুয়াজ করে, কিন্তু বাইরে আপনার সারাক্ষণ নিন্দা করে বেড়ায়। সামনে আপনাকে তুয়াজ করে, কিন্তু বাইরে আপনার সারাক্ষণ নিন্দা করে বেড়ায়। আপনি নাকি বৈষ্ণব, পূর্বপুরুষের শাস্ত্র ধর্ম আপনি নাকি ত্যাগ করেছেন। তার প্রত্যুত্তরে গোবিন্দচন্দ্র বললেন, তোমার মতো বিদুষী পাটরানীর এই সামান্য ঘটনা নিয়ে রেগে যাওয়া কি শোভা পায় ইন্দু? আমি কি কখন আপনাকে রাধাকৃষ্ণের আশ্রয়ে বৈষ্ণব হতে বলেছি? না না মহারাজ,
আমি বলিনি, তবে এত এত কথা কেন? এই নিয়ে রাজমহলে গুঞ্জন কেন? আমি কেবল রাধা বল্লভের স্মরণ নিয়েছি, তার পায়ের কাছে জীবন উৎসর্গ করেছি। তারপর কিছুক্ষণ থেমে অন্য প্রসঙ্গে বললে, মহেন্দ্রকে হাতিশালার দায়িত্ব দেওয়া কি ঠিক হয়েছে? কিছুক্ষণ থেমে অন্য প্রসঙ্গে বললে ইন্দুপ্রভা, মহেন্দ্রকে হাতিশালার দায়িত্ব দেওয়া কি ঠিক হয়েছে? এই কথাগুলো বলে কিছুক্ষণ থামলো ইন্দুপ্রভা। তিনি এই নিয়ে মহারাজার সঙ্গে তর্ক করতে চান না। গোবিন্দচন্দ্র সব থেকে দাঁত দিয়ে ভেঙে কড়মড় করে বললেন, ওকে তুমি সহ্য করতে পারো না, তাই তার সবকিছু খারাপ দেখো। থাক, ওর কথা মহারাজ, শরীর আপনার ভালো নয়, আপনি বিশ্রাম করুন। কিছুক্ষণ চুপ থেকে শুয়ে পড়লেন গোবিন্দচন্দ্র। না, শরীর ঠিকই ভালো যাচ্ছে না, কেমন যেন আলস্য, অবসাদে গুম গুম ভাব থাকে সারাক্ষণ। দুপুর গড়িয়ে গেছে কখন? যখন ঘুম ভাঙলো গোবিন্দচন্দ্রের, তখন ইন্দুপ্রভার কাছে কোথাও নেই। আর শিলাবতী চলে ইন্দুপ্রভার যাওয়ার কথা ছিল, হয়তো সেখানে গেছে ইন্দুপ্রভা। তবুও ডাকলে ইন্দুপ্রভার প্রত্যুত্তরে ইন্দুর কোনো উত্তর পেলেন না। শিউলি এদিকে আস্তে আস্তে বলল, মহারাজা রাজমাতা বলে গেছেন নৃপেন্দ্র লাটালকে নিয়ে তিনি শিলাবতী চলে গেছেন। শিউলি এদিকে আস্তে আস্তে বললে, মহারাজা রাজমাতা বলে গেছেন নৃপেন্দ্র লাঠিয়ালকে নিয়ে তিনি শিলাবতী চলে গেছেন। মহারাজা চা খাবেন? না, এক গ্লাস শরবত আনতে পারো। এই অসময়ে আপনি শরবত খাবেন? হ্যাঁ, বইয়ের শরবতই দিতে পারো। শিউলিকে মহারাজা মেয়ের মতো স্নেহ করেন। শিউলির প্রতি এরকম ব্যবহার মহেন্দ্র ঠিক হয়নি। ঠিকই ইন্দুপ্রভা বলেছে, মহেন্দ্রকে আচ্ছা করে শাসিয়ে দিতে হবে। প্রয়োজন হলে হাতিশালার তার কাছ থেকে ছিনিয়ে অন্য কাউকে দিয়ে দিতে হবে, দেখি তার চলাচল শুদ্ধে যায় কিনা। ইন্দু তো তাকে ভৎসনা করেছে, তবে মহেন্দ্রকেও তাদের প্রয়োজন রয়েছে। এই রাজ্যের শাসনের নানান জট আর রাজনীতির গুড় পেটে তার কিন্তু একেবারে মন বসে না। কি জানে কি কোনো কিছুতে তার মন বসছে না, কোনো কিছুতেই তার মন বসছে না। মন ভালো নেই, আসলে একটা অস্বস্তি, তাই কুড়ে করে কাছাকাছি মন্দিরে বলি দেওয়া তারও একদম পছন্দ নয়। ইন্দুপ্রভা ঠিকই বলেছে, হিংসা দিয়ে কোন মহৎ সাধনা শুভ কাজ হয় না। ইন্দুপ্রভা ঠিকই বলেছে, হিংস্রতা দিয়ে কোনো মহৎ সাধনা ও শুভ কাজ হয় না। পূর্বসূরি হেনম্ব কুলরাজ পুরুষের নরবলির রক্তেই দেবীকে পুজো দিতেন, নরবলির রক্তে দেবীর পাদুকা ধুয়ে দিতেন। এটাই নাকি কাজালার পরিবারের পরম্পরা। নরবলির রক্ত ধান ফসলের জমিতে ছড়িয়ে দিতেন, এই রক্তে নাকি জমি উর্বরা হতো। ছাগ বলি, মোষ বলি, নানা বলির মাংস দিয়ে মহাপ্রসাদ তৈরি হতো। কি জানি, আমি কিচ্ছু বুঝতে পারছি না। শুনছি কবি পুরোহিত ভুবনেশ্বর বাচস্পতি যখন পূজারী নিযুক্ত হন, তখনই তিনি নরবলির বিরুদ্ধে কথা তুলেন। শুধু কি তাই, তিনি দেবদাসী প্রথার বিরুদ্ধে কথা তুলেন। তারই যুক্তিপূর্ণ প্রতিবাদে পূর্বে রাজন্যবর্গ নরবলি ও দেবদাসী প্রথা তার কথা মতো বন্ধ করেছেন। এখন আবার সেই পুরনো ব্যবস্থা কেন? পুরোপুরি আবার পুরনো ব্যবস্থা চালু করতে চেয়েছেন। না, এ হতে পারে না, এ হতে পারে না। এই নিয়ে তিনি আবার মহারাজা গোবিন্দচন্দ্রের সঙ্গে কথা বললেন। এইসব নানা কথা ভাবতে ভাবতে ইন্দুপ্রভা রাজবাড়ি ঘুরে ঘুরে দেখতে লাগলেন। সেগুন কাঠ দিয়ে নানান কারুকাজ, মৌরের পেখম খুলে বসে আছে যেন দরজার কলিংদের জানালা। চুন সুরকি দিয়ে দুতলা বাড়ি কুটা তৈরি করা হয়েছে। দূরে স্নান মন্দির। রাজমহলের ভেতর হাঁটতে হাঁটতে এইসব দেখতে দেখতে তার বড় ভালো লাগছে। প্রজা সাধারণের জন্য রাধা কুঞ্জের যুগলমূর্তি তৈরি করাবেন। প্রজা সাধারণের জন্য রাধা কৃষ্ণ যুগলমূর্তি তৈরি করাবেন। রাধা কৃষ্ণ দুলনা আর কুঞ্জ বড় ভক্ত নদীতে নামার ঘাট দর্শনার্থী এসে ভক্তি প্রেমের রসে শিখতে হবে মানুষ। প্রেমের বৃষ্টি জলে শুদ্ধ হয়ে হিংসা, ঈর্ষা, দ্বন্দ্ব, হানাহানি বলে অমৃত সুখ লাভ করবে। দর্শনার্থী নদীঘাটে সিঁড়ি দিয়ে নিচে নামার ব্যবস্থা থাকবে। হাজার হাজার দর্শনার্থী হবে। ঘাটের পাশে থাকবে ফুল বাগিচা ও
বৈষ্ণব প্রেমের ধারা সব ভাসবে, রাজবাড়ি মনে সুখ নেমে আসবে, মানুষের হৃদয়ে তখন ভালোবাসা অমুক প্রেম জেগে উঠবে। মানুষ ভুলে যাবে হিংস্রতা, দ্বন্দ্ব, হানাহানি। প্রেমের ফলগুদারায় ঈর্ষা থেকে মুক্তি পাবে রাজবাসী। এক অলৌকিক আশ্রমে আমরা যেন থাকবো, সেই স্বপ্ন দেখছি। আমি রাধা বল্লভের কাছে এই প্রার্থনা প্রতিদিন আমার। ঠাকুর এই স্বপ্ন পূরণ করে ঠাকুর বলে কাঁদতে লাগলেন ইন্দুপ্রভা। ঠাকুর বলে ইন্দুপ্রভা কাঁদতে লাগলেন এবং রাধা বল্লভের পায়ে লুটিয়ে বললেন, আজ এখানে শেষ করছি। শিলাবতী চোরের বৃত্তান্ত শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। অত্যন্ত রোমাঞ্চকর মনস্তাত্ত্বিক উপন্যাস পূর্ববর্তী মালিনী মিলের আখ্যানের সূত্র ধরে শিলাবতী চোরের বৃত্তান্ত আজ এখানে শেষ করছি। আমাদের চ্যানেল কবিতা চ্যানেল, তবু আমরা গবেষণামূলক অনুষ্ঠান পরিবেশন করে থাকি। এই উপন্যাসটি একটি গবেষণামূলক ঐতিহাসিক উপন্যাস। কবিতা হলো সুস্থ হয়ে থাকার অক্সিজেন। দেখতে থাকুন, ভালো লাগবে। নমস্কার।